একটা লোকাল ট্রেন, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে একজন যুবক, কাঁধে ব্যাগ, চোখে ক্লান্তি। সকাল 8টা, সে অফিসে যাচ্ছে। এর নাম রাহুল। আপনি তাকে চেনেন না, কিন্তু আমি নিশ্চিত আপনি তার মতো কাউকে চেনেন। হয়তো আপনার বন্ধু, হয়তো আপনার ভাই, হয়তো আপনি নিজেই। রাহুল আমার আপনার মতন সাধারণ বাড়ির একটা ছেলে। বয়স হয় 29। একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। প্রতিদিন সকাল 6টায় উঠে পড়ে। কলকাতা শহরে একটা 1 BHK ফ্ল্যাটে থাকে। উঠে তৈরি হয়, ব্যাগ গুছিয়ে ট্রেন বাস বদলে অফিসে যায়। মাসে 35,000 টাকার মতন স্যালারি তার। শুনতে খারাপ না, কিন্তু একটু হিসাব করি। তার EMI 12,000 টাকা, রুম ভাড়া 9,000 টাকা, মা বাবার ওষুধ 4,500 টাকা, আর বাজার, ইলেকট্রিসিটি বিল, মোবাইল রিচার্জ মিলিয়ে আরো 6,000 টাকা। সব মিলিয়ে মাসের শেষে হাতে থাকে ওই 3,500 টাকার কাছাকাছি। একটা আনএক্সপেক্টেড হসপিটাল বিল, একটা চাকরি হারানো, কোনো বড় সমস্যা পুরো হিসেবটাই ঘেটে দিতে পারে। কিন্তু ইনস্টাগ্রামে রাহুলকে দেখে এসব কিছুই বুঝবেন না। লাস্ট উইকে রাহুল একটা রুফটপ ক্যাফে থেকে ছবি পোস্ট করেছে। হাতে কফি, চোখে সানগ্লাস, ক্যাপশন লিভিং মাই বেস্ট লাইফ। অনেক লাইক কমেন্ট এসেছে, কিন্তু কেউ জানে না তার ফেক স্মাইলের পিছনে কতটা প্রেশার, দুশ্চিন্তা লুকিয়ে রয়েছে। কেউ কমেন্টে জানতে চায়নি, তুই সত্যি ভালো আছিস তো? আর এখানেই লুকিয়ে আছে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কি সত্যি ভালো আছি, নাকি ভালো দেখানোর অভিনয় করছি? কারণ আজ ইন্ডিয়াকে উপর থেকে দেখলে মনে হয় সবকিছু দারুণ চলছে। নতুন নতুন এক্সপ্রেসওয়ে, ঝাঁ চকচকে এয়ারপোর্ট, নতুন মেট্রো, রেকর্ড শেয়ার মার্কেট, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে ইন্ডিয়া একটা। নিউজের হেডলাইন, বিশ্বগুরু ভারত, ভারত এগিয়ে চলেছে। কিন্তু একই সময়ে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক চাকরি খুঁজছে। মিডল ক্লাস ফ্যামিলি মাসের শেষে হিসাব মেলাতে পারছে না। হাজার হাজার মানুষ ঋণের বোঝার নিচে চাপা পড়ে যাচ্ছে। আর একটা গোটা জেনারেশন এমন একটা লাইফ লিড করছে যেখানে তার আগের জেনারেশনের থেকে অনেক বেশি পড়াশোনা করছে, স্কিল শিখছে, কিন্তু তারপরও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থেকে অনেক দূরে সরে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সংকটটা চোখে পড়ে না, কারণ এটা রাস্তায় দেখা যায় না। এটা টিভির ব্রেকিং নিউজ হয় না। কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেলও নেই যে মিডিয়ায় টিআরপি পাবে। এটা ঘটে নীরবে, একটা পরিবারের ডাইনিং টেবিলে, খাবার থালায়, একটা ব্যাংক অ্যাকাউন্টে, একটা EMI এর মেসেজে, একটা রাত জেগে থাকা বাবার চিন্তায়, একটা চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাওয়া যুবকের হতাশায়। আর সেই কারণেই আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের সেই বাস্তবতা নিয়ে, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না, যেটা জিডিপি গ্রাফে ধরা পড়ে না, যেটা কোটি কোটি মিডল ক্লাস ফ্যামিলি প্রতিদিন অনুভব করে। প্রশ্নটা হলো, ভারত যদি সত্যি এত দ্রুত এগিয়ে যায়, তাহলে এত মানুষ কেন পিছিয়ে যাচ্ছে? কেন মধ্যবিত্তদের জীবন আগের থেকে বেশি অনিশ্চিত? কেন আমরা অনলাইনে হাসছি আর অফলাইনে ধীরে ধীরে ভেঙে পড়ছি? আসুন জানা যাক। নমস্কার, আমি অনির্বাণ। আপনার কি কখনো মনে হয়েছে পরের মাসে EMI যদি না দিতে পারি, যদি চাকরিটা না থাকে, যদি বাড়ির কারোর কিছু হয়ে যায়, একটা মেডিকেল ইমার্জেন্সি বা চাকরি হারানো বা বড় কোনো সমস্যা তার বহু বছরের সঞ্চয়কে শেষ করে দিতে পারে? এই ভয়টা সবচেয়ে বড়, আর এই ভয় নিয়েই কোটি কোটি মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠে, অফিস যায়, হাসে, ছবি পোস্ট করে, জীবন চলে যায়। বলা ভালো, জীবন কেটে যায়। বাইরে থেকে সব স্বাভাবিক, কুল লাগে, কিন্তু ভিতর ভিতর একটা গোটা প্রজন্ম আর্থিক চাপের নিচে ক্লান্ত হয়ে পড়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা আমরা স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করেছি, যেন এটাই জীবনের নিয়ম, যেন সারা জীবন দৌড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা কি আদৌ স্বাভাবিক, নাকি আমরা এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি যেখানে মানুষ ক্রমশ বেশি পরিশ্রম করছে, কিন্তু আগের তুলনায় কম সিকিউর ফিল করছে? যাই হোক না কেন, খরচের আগে সেভিংস আর ইনভেস্ট করতে ভুলবেন না। নিজের পোর্টফোলিওতে শুধু একটাই ধরনের ইনস্ট্রুমেন্টের উপর ভরসা করা, যেটা আসলে বেশ রিস্কি একটা অ্যাপ্রোচ। আর এটা আমি বলছি কারণ আমি নিজে হার্ডওয়েতে শিখেছি। আমি যখন সিরিয়াসলি ইনভেস্ট করা শুরু করি, তখন আমার পুরো ফোকাস ছিল কিছু নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, রিটার্ন আর চার্ট নিয়ে। কিন্তু একদিন একজন সিনিয়র ইনভেস্টর আমাকে বলেছিলেন, মার্কেট শুধু একটা ক্যাটাগরিতে সীমাবদ্ধ নয়, বন্ড মার্কেটও আছে। আর অনেক ইনভেস্টর এটা একদমই গুরুত্ব দেয় না। তখন থেকেই আমি বন্ড নিয়ে বুঝতে শুরু করি, একটা ওভারঅল ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ ব্যালেন্স আনার একটা উপায় হিসেবে। কর্পোরেট বন্ড হলো এমন একটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট যেখানে ইন্টারেস্ট রেট আর রিপেমেন্ট স্ট্রাকচার আগেই ঠিক করা থাকে। তবে অন্য যে কোনো ইনভেস্টমেন্টের মতো এখানেও রিস্ক আছে, যেমন পেমেন্ট দেরি হওয়া বা ডিফল্ট হওয়া।
তাই প্রোডাক্টটা ভালোভাবে বোঝা খুব জরুরি। আগে এই মার্কেটে অ্যাক্সেস পাওয়া এত সহজ ছিল না, কিন্তু এখন কিছু প্ল্যাটফর্মের কারণে রিটেল ইনভেস্টররাও লিস্টেড কর্পোরেট বন্ড এক্সপ্লোর করতে পারছেন। আর এখানেই আসে কুইন্ট ওয়েলথ। কুইন্ট ওয়েলথ একটা সেবি রেজিস্টার্ড ব্রোকার। আমি নিজেও এই প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ড এক্সপ্লোর করেছি। এখানে সাধারণত BBB থেকে A রেটিং এর বন্ড লিস্টেড থাকে, আর ইনভেন্টরি অনুযায়ী রিটার্ন সাধারণত বছরে 9 to 12% মধ্যে হতে পারে। আমার যেটা ভালো লেগেছে সেটা হলো পুরো প্রসেসটা একদম সিম্পল। আপনি ইউপিআই বা নেট ব্যাংকিং দিয়ে ইনভেস্ট করতে পারবেন, নিজের ড্যাশবোর্ডে সব ট্র্যাক করতে পারবেন, রিপেমেন্ট শিডিউল পরিষ্কারভাবে দেখতে পারবেন, এমনকি রিইনভেস্টমেন্টও সেট করতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো কুইন্ট ওয়েলথ তারা যে বন্ড লিস্ট করে সেখানে নিজেরাও 2% ইনভেস্ট করে। সব বন্ডই এক্সচেঞ্জ লিস্টেড। আর আপনি যদি ম্যাচুরিটির আগেই এক্সিট করতে চান তাহলে প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করতে পারবেন, তবে তখনকার প্রিভেলিং ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল হবে। আপনি যদি নিজের পোর্টফোলিওটা আরও ভালোভাবে বুঝতে চান আর শুধু একটা অ্যাসেট ক্লাসের উপর ডিপেন্ড না করতে চান, তাহলে লিস্টেড কর্পোরেট বন্ড সম্পর্কে শেখা অবশ্যই ওয়ার্থ ইওর টাইম। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে চেক আউট করতে পারেন। এবার একটা কাজ করুন, এখনই আপনার ইনস্টাগ্রামটা খুলুন, কয়েকটা রিল স্ক্রল করুন। কি দেখলেন? কেউ পাহাড়ে ঘুরতে গেছে, কেউ নতুন বাইক কিনছে বা হয়তো 4 চাকা নিয়েছে, কেউ ফরেন ট্রিপ করছে, কেউ 5 স্টার রেস্টুরেন্টে বা পাবে গিয়ে হ্যাং আউট করছে। সব কিছু দেখে মনে হয় জীবনে কি করলাম, লাইফ তো এরাই এনজয় করছে, সবাই গ্রো করছে, চিল করছে, আর আমি পিছিয়ে গেছি। মনে হচ্ছে ভারত তো দারুণ এগিয়ে চলেছে, কিন্তু সত্যিটা হলো সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের পুরো গল্পটা দেখায় না, শুধু হাইলাইট দেখায়। কেউ কারোর ইএমআই দেখায় না, কত লোন চলছে দেখায় না, কত টেনশন, কত প্রেশার দেখতে পান না, কারোর ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা জানি না। আর দেশের ক্ষেত্রেও তাই, আমরা নিউজে শুধু দেশের হাইলাইট দেখি, প্র্যাকটিক্যাল রিয়েলিটি নয়। নিউজে দেখবেন ভারতের জিডিপি বাড়ছে বছরে 6 থেকে 7%, ইন্ডিয়া 6th লার্জেস্ট ইকোনমি, আগের চেয়ে বেশি বিলিয়নিয়ার, শেয়ার মার্কেটে নতুন নতুন রেকর্ডস। কোনোটাই ভুল নয়, সবই সত্যি। অথচ একই দেশে হাজার হাজার ডিগ্রিধারী যুবক একটা চাকরির জন্য লাইন দিচ্ছে। একই দেশে একটা পরিবার সন্তানের স্কুল ফি দেওয়ার জন্য গয়না বন্ধক রাখছে। একই দেশে একটা চাকরিজীবী মাসের শেষে ক্রেডিট কার্ড বিল দেখে আতঙ্কিত হচ্ছে। একই দেশে মানুষ স্যালারি ঢোকার আগেই পরের মাসের খরচ নিয়ে চিন্তা করছে। এই ভারতটা তোমার ফিরে আসে না, কিন্তু এই ভারতটা নিয়েই কথা বলা দরকার। কারণ একটা দেশ বাড়ছে আর সেই দেশের মানুষ ভালো থাকছে, এই দুটো এক কথা নয়। আর এই মুহূর্তে কোটি কোটি মধ্যবিত্ত ভারতীয়র জন্য এই দুটো জিনিস একসাথে হচ্ছে না। দেখুন, ভারতের পরিবারগুলোর সঞ্চয় মানে খরচের পরে যে টাকা জমানো হয় সেটা নেমে এসেছে মাত্র জিডিপির 5.3%। এটা 1976-এর পর থেকে সর্বনিম্ন। 50 বছর আগেকার কথা। সে একটা সময় ছিল যখন দাদু ঠাকুমারা প্রচুর সেভিংস করতে ভালোবাসতো। তাদের আয় কম ছিল কিন্তু সঞ্চয় বেশি। তারা কিছু না কিছু জমিয়ে রাখতেন, ভবিষ্যতের জন্য, অসুস্থতার জন্য, কোনো খারাপ সময়ের জন্য। আর আজ পরিস্থিতি বদলেছে। আমরা ডিগ্রি নিয়ে, স্মার্টফোন নিয়ে, ডিজিটাল ইন্ডিয়া নিয়ে তাদের চেয়ে কম সঞ্চয় করছি। আজকের মধ্যবিত্ত ভারতের সবচেয়ে বড় বাস্তবতার মধ্যে একটা হলো আমরা আগের তুলনায় বেশি ধার করছি। বাড়ির জন্য লোন, গাড়ির জন্য লোন, এডুকেশন লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, ইএমআই, বাই নাও পে লেটার, সবকিছুই যেন ভবিষ্যতের আয়ের উপর নির্ভর করছে। আমরা আজ খরচ করছি আগামীকালের টাকা দিয়ে। ভারতে ক্রেডিট কার্ডের ঋণ দ্বিগুণের বেশি হয়ে গেছে। 2020 সালে ছিল 1.4 লক্ষ কোটি টাকা, সেটাই 2024-এ প্রায় 3 লক্ষ কোটি টাকা। মানে শুধু ক্রেডিট কার্ডেই ভারতীয়রা মিলে 3 লক্ষ কোটি টাকা দেনায় আছে। আর ডিফল্ট সেটাও বাড়ছে। 10,000 টাকার নিচের পার্সোনাল লোন ডিফল্ট মানে সবচেয়ে ছোট লোন মাত্র 1 বছরে 44% বেড়ে গিয়েছে। এরা ধনী মানুষ না যারা ডিফল্ট করছে, এরা এমন মানুষ যারা 10,000 টাকা ধার নিয়েছিল আর সেটা ফেরত দিতে পারছে না। একটা গড় ভারতীয় পরিবারের আয় 65%-এর পুরোটাই চলে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসে, খাবার, ভাড়া, স্কুলের ফি আর ওষুধে। বাকি থাকে মাত্র 35% ইএমআই, সেভিংস, ইমার্জেন্সি আর সপ্তাহান্তে একটু আনন্দের জন্য। 35%। আর সেই 35% প্রতি বছরে আরো কমছে। আয়ের থেকে ঋণ বাড়ছে মানে কি জানেন? মানুষ তার বর্তমান আয় দিয়ে জীবনযাত্রার খরচ সামলাতে পারছে না, তাই সে ধার করছে বাঁচার জন্য। আর অনেকেই বিলাসিতার জন্য ধার করে না, করছে হয় চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, বাড়ি ভাড়া, দৈনন্দিন খরচ। এটা শুধু আর্থিক সমস্যা নয়, এটা একটা সতর্ক বার্তা।
ছোটবেলায় আমাদের বলা হতো ভালো করে পড়াশোনা করো, ভালো কলেজে ভর্তি হও, ডিগ্রি নাও, তাহলেই ভালো চাকরি পাবে। কিন্তু বাস্তব কি অতই সহজ? ডিগ্রি আছে, যোগ্যতা আছে, চাকরি নেই। বছরের পর বছর কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, একের পর এক ইন্টারভিউ দিচ্ছে। কেউ কেউ এমন একটা চাকরি করছে যার সাথে তার পড়াশোনার কোনো যোগাযোগই নেই। ভারতে গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার প্রায় 40%। দেশের সব ইউথের মধ্যে 67% যুবক আনএমপ্লয়েড। কিন্তু সবচেয়ে কষ্টকর হলো আজকে 2026-এ যে গ্র্যাজুয়েটরা আছে, যারা সবে কলেজ শেষ করেছে, যাদের মা বাবা পড়াশোনার জন্য লোন নিয়েছিল, তাদের মধ্যে প্রতি 3 জনে 1 জনেরও বেশি বেকার। একটা সামান্য পোস্টের জন্য পিএইচডি হোল্ডাররা ফর্ম ফিল আপ করছে, কাতারে কাতারে ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে, এক্সামে বসছে, তার মধ্যে করাপশন, পেপার লিক। এটা সিস্টেমের ফেলিয়ার। আচ্ছা, একটা প্রশ্ন করি, গত 5 বছরে আপনার খরচ বেড়েছে? সম্ভবত আপনার উত্তর হবে হ্যাঁ। বাড়ি ভাড়া বেড়েছে, স্কুলের ফিস বেড়েছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়েছে, যাতায়াতের খরচ বেড়েছে, প্রায় সবকিছুর দাম বেড়েছে। কিন্তু একই হারে কি আপনার স্যালারি বেড়েছে? সবার ক্ষেত্রে কিন্তু উত্তরটা হ্যাঁ নয়। যখন আয় আর খরচের বৃদ্ধির মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে, তখন মধ্যবিত্তরা গরিব হয় না ঠিকই, ধনীও হয় না, শুধু টিকে থাকার জন্য, স্ট্যাটাস মেনটেনের জন্য বেশি বেশি পরিশ্রম করে। আগের যেসব ডেটাগুলো বললাম ঠিকই, কিন্তু একজন মানুষের রাত জেগে থাকার উদ্বেগকে দেখাতে পারে না। একটা গ্রাফ কখনো একজন বাবার অসহায়ত্বকে ব্যাখ্যা করতে পারে না। একটা রিপোর্ট কখনো একজন যুবকের ভেঙে যাওয়া স্বপ্নকে অনুভব করাতে পারে না। নিজেকে নর্মাল ফিল করাতে ক্যাফেতে বুকিং দিচ্ছি, নিজেকে ওয়ার্থ ইট মনে করাতে নতুন আউটফিট কিনছি, ক্রেডিট কার্ডে ভ্যাকেশনে যাচ্ছি। কারণ না গেলে মনে হয় আমরা ফেলিওর, ফোমোতে পাচ্ছি। আসলে আমরা পাচ্ছি না, আমরা অভিনয় করছি, আর সেই অভিনয়ের জন্য ধার করছি। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধুই ব্যক্তিগত সমস্যা, নাকি এর পিছনে আরো বড় কোনো কারণ আছে? ভারত যদি সত্যি এগিয়ে যায়, তাহলে কেন এত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে? কেন ভালো চাকরি থাকা সত্ত্বেও মানুষ আর্থিক চাপের মধ্যে? কেন উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ যুবক অনিশ্চয়তার মধ্যে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা, নাকি পুরো ব্যবস্থাটাই কোথাও ভেঙে পড়েছে? এখনো পর্যন্ত যা দেখলাম, সমস্যাটা আছে, কিন্তু এই সমস্যা তৈরি হলো কিভাবে? কারণ দেশের অর্থনীতি যদি বাড়ে, তাহলে সাধারণ মানুষের জীবন তো ভালো হবার কথা। তাহলে যতই পরিশ্রম করুন, কোথাও পৌঁছাতে কেন পারছেন না? এর উত্তর এক লাইনে হয় না, কয়েকটা বড় কারণ আছে। 1, চাকরি আছে কিন্তু সঠিক চাকরি নেই। ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, MBA সব ধরনের ডিগ্রি আছে, কিন্তু চাকরি। ভারতে চাকরি তৈরি হচ্ছে, কিন্তু বেশিরভাগই ইনফরমাল, লো ওয়েজ ওয়ার্ক, অস্থায়ী। ভারতে মাত্র 10%-এরও কম শ্রমিক ফর্মাল জব করে। বড় বড় IT কোম্পানিগুলো এক ফাইন্যান্সিয়াল ইয়ারে 64,000 জন ছাঁটাই করেছে। আর গ্র্যাজুয়েটদের গড় স্টার্টিং স্যালারি প্রায় 1 দশক ধরে বছরে 3 থেকে 4 লাখ টাকায় আটকে রয়েছে। 1 দশক ধরে মূল্যস্ফীতি, শূন্য বেতন বৃদ্ধি। 2, মধ্যবিত্ত হওয়ার খরচ অনেক বেড়ে গিয়েছে। স্কুলের ফি বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে, ভাড়া বেড়েছে, রান্নার গ্যাস বেড়েছে, বিমার প্রিমিয়াম বেড়েছে, কিন্তু বেতন প্রায় একই জায়গায়। মধ্যবিত্ত এমন একটা ট্রেডমিলে আছে, প্রতি বছর আরো জোরে দৌড়াচ্ছে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। 3, সোশ্যাল প্রেশার। এই কথাটা আমরা বলি না। মধ্যবিত্ত ভারত দুটো দুনিয়ার মাঝখানে আটকে আছে। তুমি এতটা গরিব না যে সরকারি সুবিধা পাবে, তুমি এতটা ধনীও না যে একটা সেফটি নেট আছে, কিন্তু তুমি দেখতে ঠিকঠাক, তাই সবাই ধরে নেয় তুমি ভালো আছো। আগে শুধু সমাজের ছেলের সাথে আপনাকে তুলনা করত, কিন্তু এখন গোটা দুনিয়ার সাথে নিজেকে তুলনা করেন। ফোন খুললেই কেউ বিদেশ যাচ্ছে, কেউ নতুন গাড়ি কিনছে, ফ্ল্যাট নিচ্ছে, বিয়েতে লাখ লাখ খরচ করছে, কেউ কোটিতে আয় করছে। তাহলে আমি কি পিছিয়ে যাচ্ছি? মা বাবা চান তুমি একটা ফ্ল্যাট কিনবে, বন্ধুরা আশা করে তুমি বিদেশে ঘুরতে যাবে, বাচ্চার স্কুল চায় 50,000 টাকার বার্ষিক ডোনেশন, সমাজ চায় বিয়ে, গাড়ি, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট। আর ধীরে ধীরে চুপচাপ এত সব প্রত্যাশা পূরণ করতে গিয়ে তুমি ভেঙে পড়তে থাকো। সোশ্যাল মিডিয়া মানুষকে এমন খরচ করাতে বাধ্য করাচ্ছে যেটা আসলেই তার প্রয়োজন ছিল না। 4, আগের জেনারেশন বিশ্বাস করত একটা ভালো চাকরি, একটা বাড়ি, কিছু সঞ্চয় আর লাইফ সেট। আজ কেউ নিশ্চিত নয়। ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, AI চাকরি খেয়ে নিচ্ছে, টেকনোলজি ফাস্ট চেঞ্জ হচ্ছে। ফলে মানুষ বর্তমান নিয়ে চিন্তিত নয়, বরং ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছে। আর সমাজের বড় অংশ যখন ভবিষ্যৎ নিয়ে ভয় পেতে শুরু করে, তখন শুধু অর্থনীতি নয়, মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। এই সবের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অংশটা কি? নীরবতা।
মধ্যবিত্ত ভারতীয়দের শেখানো হয়েছে অভিযোগ না করতে। অন্তত চাকরিটা তো আছে, অন্তত মাথার উপর ছাদটা তো আছে। অন্যদের অবস্থা আরো খারাপ, তাই আমরা গিলে নিই, হ্যাপি ছবি পোস্ট করি, হোয়াটসঅ্যাপে ভালো আছি বলি, বার্থডে পার্টিতে হাসি, আর মনে মনে ভাবি 2 তারিখে ইএমআই এর কথা। সারা জীবন আমাদের বলা হয়েছে যে স্ট্রাগল লজ্জার বিষয়, সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ, ঠিক মতো না থাকলে সেটা তোমার দোষ। তাই আমরা অভিনয় করি আর ভেঙে পড়ি চুপচাপ একা। এনসিআরবি ডেটা অনুযায়ী 1 বছরে বেকার তরুণদের মধ্যে 26,000-এর বেশি আত্মহত্যা করেছে। শহরে শিক্ষিত তরুণদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতার হার একাধিক গবেষণায় 50%-এরও বেশি। এগুলো শুধু সংখ্যা না, এগুলো একটা প্রজন্মের চিৎকারের শব্দ নীরবতার মধ্যে। আমি এখানে দাঁড়িয়ে বলতে আসিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করো, সব ঠিক হয়ে যাবে। এটা সেই ভিডিও না, কিন্তু আমি বিশ্বাস করি কিছু জিনিস আছে, সত্যিকারের ব্যবহারিক জিনিস, যেগুলো আমরা প্রত্যেকে শুরু করতে পারি। 1. স্টপ পারফর্মিং, স্টার্ট টকিং। অভিনয় বন্ধ করো, অনেস্ট ফিনান্সিয়াল কনভারসেশন স্টার্ট করো। তোমার পার্টনারের সাথে, মা বাবার সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে ভান করা বন্ধ করলে একা ডুবতে থাকাটাও বন্ধ হয়। আর হয়তো কেউ বলবে আমারও এমন হয়েছিল, আমি এভাবে সামলেছিলাম। সলিউশন পেতে পারো। 2. আগে 1,000 টাকা ইমার্জেন্সি ফান্ড বানাও। কোটির পোর্টফোলিও দরকার নেই, সবাই বিনিয়োগ করতে বলে, কিন্তু যদি ইমার্জেন্সি সেভিং 0 থাকে, একটা হাসপাতালের বিল, একটা চাকরি হারানো, একটা ফোন নষ্ট হওয়া তোমাকে 36% ইন্টারেস্টের পার্সোনাল লোনে পাঠিয়ে দেবে। অন্তত মাসে 500 টাকা করে একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে রাখো, যেটায় হাত দেবে না। ব্যাস, এটাই শুরু। 3. লোক দেখানো খরচে না বলতে শেখো। যে ডেস্টিনেশন ওয়েডিং এ যাওয়ার সামর্থ্য নেই, যে গ্যাজেটটা কিনেছিলে কারণ বাকি সবার আছে, ক্রেডিট কার্ডের ছুটি যার ইএমআই এখনো দিচ্ছ, সব বন্ধ করো। না বলা তোমার অধিকার, সরে আসার অধিকার তোমার আছে। তোমার মূল্য তোমার লাইফস্টাইল শো অফ ডিসাইড করে না। 4. তুমি আসলে কি কিনছো সেটা জানো। প্রতিটা ইএমআই এর আগে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এটা দরকারে কিনছি নাকি নিজেকে ভালো অনুভব করাতে? দুটো উত্তরেই কোনো লজ্জা নেই, কিন্তু পার্থক্যটা জানলে তুমি নিজেই কন্ট্রোলে থাকতে পারবে। 5. একা লড়া বন্ধ করো। ফাইন্ড ইউর পিপল। অনলাইনে আর অফলাইনে কমিউনিটি রয়েছে একই চাপের মধ্যে দিয়ে যাওয়া মানুষদের। হিন্দি, বাংলা সব ভাষায় পার্সোনাল ফাইন্যান্স ক্রিয়েটার রয়েছে, সাপোর্ট গ্রুপ রয়েছে, মেন্টাল হেলথ রিলেটেড গ্রুপে সাহায্য রয়েছে। একটা দেশের শক্তি শুধু তার জিডিপি নয়, শুধু তার বিলিয়নিয়ার নয়, স্টার্টআপ নয়, শুধু তার শেয়ার বাজার নয়। একটা দেশের আসল শক্তি হলো তার সাধারণ মানুষ, তার মধ্যবিত্ত শ্রেণী, তাদের স্বপ্ন, তাদের নিরাপত্তা, তাদের ভবিষ্যতের উপর আস্থা। আর যদি সেই আস্থা ভেঙে যেতে শুরু করে, তাহলে সেটাই সবচেয়ে বড় সতর্কবার্তা। হয়তো আপনার জীবনেও চাপ আছে, হয়তো আপনি এই ভিডিওর কোনো একটা অংশে নিজেকে খুঁজে পেয়েছেন। হতে পারে আপনি সেই চাকরি খুঁজছেন, হতে পারে আপনি ইএমআই নিয়ে চিন্তিত, হতে পারে আপনি শুধু ক্লান্ত, খুব ক্লান্ত। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি একা নন। এই গল্পটা শুধু আপনার নয়, এটা কোটি কোটি মানুষের গল্প, এটা আধুনিক ভারতের গল্প। আর সেই কারণে এই আলোচনা জরুরি, কারণ সমস্যার কথা বলা দুর্বলতা নয়, বরং সেটাই পরিবর্তনের প্রথম পদক্ষেপ। আর শুধু একটা অ্যাসেট ক্লাসের উপর ডিপেন্ড না করে লিস্টেড কর্পোরেট বন্ড সম্পর্কে শিখুন। ডেসক্রিপশনে উইন্ড ওয়েলথের লিংক দেওয়া রয়েছে, চাইলে চেক আউট করতে পারেন। Fixed returns do not constitute guaranteed or assured returns. Investments in corporate debt securities, municipal debt securities, and securitized debt instruments are subject to credit risks, market risks, and default risks, including delay and/or default in payment.